আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের ৫ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স নাম্বার 1-এর আয়তে আছে জিঙ্কের সাথে কপার সালফেটের বিক্রিয়া। জিঙ্ক সালফেট আর কপার উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। নাম্বার 2, প্রদত্ত কোর পলিমারটি বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে জৈব ভঙ্গুর আর কি, মানে যেটা মাটিতে থাকলে মিশে যায়, মাংসপেশি, প্রোটিন। নাম্বার 3-তে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। কোনো দ্রবণের pH 10 হলে তাকে ক্ষারীয় প্রকৃতির বলা যেতে পারে। 4, শূন্যস্থান পূরণ হচ্ছে ক্লোরিন পরমাণুর। প্রোটন সংখ্যা হচ্ছে 17, ভর সংখ্যা 35। তাহলে নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টি, আর 17টা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে 35 থেকে 17 বিয়োগ দিলে হবে 18। 5-এ দিয়েছে সত্য বা মিথ্যা লেখো। রোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজে জিঙ্ক ধাতুর আয়ন অপরিহার্য, এটা আয়রন হবে, তাই এটা মিথ্যা। 6-এ দিয়েছে সোডিয়াম সালফাইডের সংকেত Na2S। 7, নাগরদোলায় বসে থাকা কোনো ব্যক্তির গতি কী ধরনের গতি? ঘূর্ণন গতি। 8, হলুদ জলে অ্যাসিড যুক্ত করলে দ্রবণের বর্ণ কী হবে? এমনি জলে হলুদ দিলে কমলা হয়, অ্যাসিড যুক্ত করলে হলুদ বর্ণ হবে। 9, বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন রশ্মিকে শোষণ করে? অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। 2-এর আয়তে আছে কোনো উষ্ণতায় সেলসিয়াস স্কেলে পার 30 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে সেটা কত হবে? তো আমরা জানি C/5 = F-32/9। এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক। তো এখানে আমাদের প্রদত্ত C হচ্ছে 30, তাহলে এখানে C এর জায়গায় 30 লিখব। 30/5 = F-32/9। তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে হবে 6 আর এটা গুণ করব, তাই এটা লিখলাম F-32 = 6 × 9। তাহলে F = 6×9 হচ্ছে 54, আর -32টা বাঁ দিকে মাইনাসে ছিল, তাই ডান দিকে গিয়ে প্লাস হয়ে গেল, তাই 54 + 32 মানে 87। তাহলে ফারেনহাইট স্কেলে ওই উষ্ণতার পাঠ হবে 87 ডিগ্রি ফারেনহাইট। 2-এ দিয়েছে বালতিতে জল ঢাললে বালতির জল কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন? এই উত্তরটা লিখবে যে জলে আংশিক নিমজ্জিত দণ্ডকে বায়ুতে ওপর থেকে দেখলে বাঁকা বলে মনে হয় কেন? জলে আংশিক নিমজ্জিত কাত করা দণ্ডের যে অংশটি জলের ওপরে থাকে সেখান থেকে আলোকরশ্মি সরাসরি আমাদের চোখে আসে এবং দণ্ডের ওই অংশকে আমরা প্রকৃত স্থানে দেখি, কিন্তু দণ্ডের জলে ডুবানো অংশের প্রতিটা বিন্দু থেকে আগত রশ্মি জল হচ্ছে ঘনতর মাধ্যম থেকে বায়ু লঘুতর মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। ওই রশ্মি বরাবর তাকালে বিন্দুগুলির প্রতিবিম্ব প্রকৃত অবস্থান থেকে কিছুটা ওপরে দেখা যায়। এইভাবে জলের নিচে থাকা দণ্ডটির অংশ জলতল থেকে কিছুটা বেঁকে ওপরের দিকে উঠে এসেছে বলে মনে হয়। 3-এ দিয়েছে সূচিচিত্র ক্যামেরায় সৃষ্ট প্রতিকৃতি দুটি বৈশিষ্ট্য লেখো। সূচিচিত্র ক্যামেরায় সৃষ্ট প্রতিকৃতি দুটি বৈশিষ্ট্য লেখো। সূচিচিত্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্য দুটো লিখতে বলেছে। 1 হলো প্রতিকৃতি বস্তুর সাপেক্ষে উল্টো হয়, আর 2, ছিদ্র থেকে বস্তুর দূরত্ব কম হলে প্রতিকৃতি বড় হয়। এখানে টোটাল 6টা আছে, তো আমি প্রথমে দুটো বলে দিলাম। 4-এ দিয়েছে সোডিয়াম ক্লোরাইড অণুর অস্তিত্ব নেই কেন? এইখান থেকে লিখবে যে ধাতব সোডিয়াম আর ক্লোরিন গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইডের বা নুনের সাদা কেলাস তৈরি করে। কঠিন সোডিয়াম ক্লোরাইডে চোখে দেখার মতো যে কোনো নমুনার মধ্যে বহু কোটি সোডিয়াম আয়ন Na+ আর সমান সংখ্যক ক্লোরাইড আয়ন Cl- থাকে। সেই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নগুলোর মধ্যে তড়িৎ আকর্ষণই বিপরীত আধানযুক্ত আয়নদের একত্রে ধরে রাখে, মানে তড়িৎ আকর্ষণ বল আর কি বিপরীত আধানযুক্ত আয়নদের ধরে রাখে। আয়ন দিয়ে তৈরি হয় বলে সোডিয়াম ক্লোরাইডকে আয়নীয় যৌগ বলা হয়ে থাকে, আর কোনো আয়নীয় যৌগেতে অণুর অস্তিত্ব নেই, সেই জন্য সোডিয়াম ক্লোরাইডের অণুর কোনো অস্তিত্ব নেই। 5-এ দিয়েছে বিয়োজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। লিখবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। যেমন চুনাপাথর CaCO3কে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। CaCO3 = CaO + CO2। 6-এ দিয়েছে নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। প্রথম গতিসূত্র হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে। 7-এ দিয়েছে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। একটা ট্রেন আপে যাওয়ার সময় 50 কিলোমিটার/আওয়ার বেগে যায় আর ডাউনে 40 কিলোমিটার/আওয়ার বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় বেগ কত?
তো লিখবে যে আপে যাওয়ার সময় ট্রেনটি 50 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তার মানে 1 কিলোমিটার যাচ্ছে 1-এর 50 ঘন্টায়, 2 কিলোমিটার যাচ্ছে 2/50 মানে 1-এর 25 ঘন্টায়। ডাউনে ফিরে আসার সময় ট্রেনটি 40 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাচ্ছে 1-এর 40 ঘন্টায়, 2 কিলোমিটার যাচ্ছে 2-এর 40 মানে 1-এর 20 ঘন্টায়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আপ এবং ডাউন মিলিয়ে হচ্ছে 2 + 2 4 কিলোমিটার, আর মোট ব্যয়িত সময় হচ্ছে 1-এর 25 যোগ 1-এর 20, 25 আর 20 লসাগু হচ্ছে 100, তো যোগ করলে হচ্ছে 9-এর 100 ঘন্টায়। অর্থাৎ ট্রেনটি 9-এর 100 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার, আর 1 ঘন্টায় যাচ্ছে 4 ভাজিতক 9-এর 100 মানে 4 গুণ 100/9 মানে 400/9 কিলোমিটার, তার মানে 4.4 কিলোমিটার হবে। তাহলে যাতায়াতে ট্রেনটির গড় বেগ 4.4 কিলোমিটার পার আওয়ার। 8 দিয়েছে থার্মোসেটিং প্লাস্টিক বলতে কি বোঝায়, উদাহরণ দাও। থার্মোসেটিং প্লাস্টিক লিখবে যে এক ধরনের প্লাস্টিক একবার শক্ত হয়ে গেলে তাপ দিয়েও তাদের আকৃতি আর পাল্টানো যায় না, এই ধরনের প্লাস্টিককে থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়ে থাকে। থার্মোসেটিং প্লাস্টিক হচ্ছে পেট, যেমন হচ্ছে জল বা পানীয় দ্রব্যের বোতল, খাবারের বাক্স তৈরিতে ব্যবহার করা হয়। নয় দিয়েছে সিমেন্ট ও বালি দিয়ে ঢালাই করার পরদিন থেকে ঢালাইতে জল দেয়া হয় কেন। এইটা লিখবে যে সিমেন্ট বালিতে ইট গাঁথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয়। জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এইসব রাসায়নিক বিক্রিয়াগুলিতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়, তাই ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়। 10 বলেছে শরীরে ভিটামিন ডি কি কাজ করে আর শরীরে উপস্থিত বিভিন্ন উৎসেচক কি কাজ করে। শরীরে ভিটামিন ডি হচ্ছে হাড় এবং দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। আর লিখবে বিভিন্ন উৎসেচক বা এনজাইম আমাদের দেহের নানান বিক্রিয়া যেমন খাদ্যের পাচন, জীবাণু মেরে ফেলা, শক্তি উৎপাদন তাড়াতাড়ি ঘটাতে সাহায্য করে। কার্যের এসআই 3-এর আই এর এতে বলেছে কার্যের এসআই একক কি, এর সংজ্ঞা দাও। কার্যের এসআই একক হচ্ছে জুল। এই যে 1 নিউটন বল প্রয়োগ করে যদি একটা বস্তুকে বল প্রয়োগের দিকে 1 মিটার সরানো হয় তবে তাকে 1 জুল পরিমাণ কাজ করা হয়েছে বলা হয়। 1 জুল হলো কাজ পরিমাপের এসআই একক। বিতে বলেছে কোনো বস্তুর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়। তাহলে ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে কোনো গতিশীল বস্তুর বেগ পরিবর্তনের যে হার তাকে ত্বরণ বলা হয়। তাহলে বস্তুর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে একই দিকে বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার বৃদ্ধি পাচ্ছে। 3-এর ডবল আইয়ের এতে বলেছে 0 ডিগ্রি উষ্ণতার 10 গ্রাম বরফকে কত তাপ দিলে 0 ডিগ্রি উষ্ণতার 10 গ্রাম জলে পরিণত হবে, এটা 800 হবে। 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি লাগে, এটা 10 গ্রাম তাই 80 গুণ 10 এটা 100 ক্যালোরি হবে। 2-এর বি বলেছে কোনো বস্তু দ্বারা শোষিত তাপের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি। এইটুখানি শুধু লিখবে যে উপাদান এবং উষ্ণতার পরিবর্তন একই হলে যে বস্তুর ভর যত বেশি সেই বস্তু দ্বারা আমাদের এখানে গৃহীত তাপ বলেছে ওই শোষিত তাপ, শোষিত মানে ওই গৃহীত আর কি, বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণও তত বেশি হয়, অর্থাৎ গৃহীত তাপের পরিমাণ বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্ক থাকে, মানে বস্তুর ভর যত বেশি হবে তাপ গ্রহণের পরিমাণটাও তত বেশি বাড়বে। তাহলে সরল সম্পর্ক, কোনো বস্তু দ্বারা শোষিত তাপের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক সরল সম্পর্ক, অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে বস্তু দ্বারা শোষিত তাপের পরিমাণ তত বেশি হবে। আচ্ছা, 3-এর এতে বলেছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লেখো, সিএল এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এই যে ক্লোরিনের পরমাণুর গঠন, ক্লোরিন পরমাণু নিউক্লিয়াসে 17টি প্রোটন আর 18টা নিউট্রন থাকে। নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন আবর্তন করে। প্লাসটা হচ্ছে প্রোটন, এটা শুধুটা নিউট্রন, মাইনাসটা হচ্ছে ইলেকট্রন, আর এই ছবিটা এঁকে দেবে। বিতে আছে সমতা বিধান করতে বলেছে। সোডিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়া NaCl কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়েছে। তো সমতা বিধান করলে মাঝখানে অ্যারোটা সমান করে দেবে। এখানে দেখো বাঁদিকে 2টো সোডিয়াম, 1টা কার্বন, 3টে অক্সিজেন আর একটা করে আমার এই হাইড্রোজেন আর ক্লোরিন ছিল। আর
এই সোডিয়াম যেহেতু দুটো ছিল, ডান দিকে সোডিয়ামকে দুটো করে দিলাম, তাতে করে আমার ক্লোরিন দুটো হয়ে গেল, আর এখানে হাইড্রোজেন দুটো আছে তাই HCl এর আগে 2 লিখে দিলাম। এখানে দেখো অক্সিজেন 2 আর 1 3, এখানে কার্বন একটা, তাহলে সমতা বিধান হয়ে গেল। সিতে দিয়েছে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে। এইখান থেকে লিখবে যে কয়েকটি মৌলের একাধিক যোজ্যতা দেখা যায়, অর্থাৎ পৃথক পৃথক যৌগে তাদের যোজ্যতা ভিন্ন হয়, একে পরিবর্তনশীল ওই মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়ে থাকে। কোনো মৌলের কম যোজ্যতার দ্বারা গঠিত যৌগকে আজ যৌগ আর বেশি যোজ্যতার দ্বারা গঠিত যৌগকে ইক যৌগ বলে। 4 আছে আইভিতে আছে এতে আছে অ্যাসিড কাকে বলে। অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও। যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রকৃতপক্ষে হাইড্রক্সিনিয়াম আয়ন মানে H3O+ তৈরি করে তাদেরকে অ্যাসিড বলা হয়, যেমন ফর্মিক অ্যাসিড HCOOH, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। বিতে দিয়েছে কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে। বাথরুম পরিষ্কার করার যে অ্যাসিড তাকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। সিতে বলেছে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন। এই উত্তরটা লিখবে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বাতাস থেকে জল শোষণ করতে পারে না। নুনের মধ্যে থাকা প্রধান 3টি উপাদান সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। বর্ষাকালে নুনের ভিজে ওঠার জন্য নুনের মধ্যে থাকা যে দুটি যৌগ দায়ী তারা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। এই দুটো যৌগই বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে, তার জন্য বর্ষাকালে নুন খাদ্য লবণ ভিজে যায়। ভি এর এতে বলেছে নৌকা থেকে লাফ দিয়ে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন। এই উত্তরটা লিখবে যে কোনো আরোহী নৌকা থেকে তীরে লাফ দিয়ে নামলে নৌকাটি পিছনের দিকে সরে যায়। নৌকা থেকে লাফ দেওয়ার সময় আরোহী নৌকার ওপর একটি বল প্রয়োগ করেন, ফলে নৌকাটি পেছনের দিকে সরে যায়। সঙ্গে সঙ্গে নৌকাটিও আরোহীর ওপর একটি সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করে, যার ফলে আরোহী তীরে এসে পৌঁছান। ভি এর বিতে বলেছে একটা ঘটনার উদাহরণ দাও যেখানে বস্তুর স্মরণ না হলেও প্রযুক্ত বল কার্য করে। লিখবে যে একটা স্প্রিংকে টানলে সেটা দৈর্ঘ্য বেড়ে যায়। এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সামগ্রিকভাবে স্থান পরিবর্তন না হয়নি, কিন্তু বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয়, তাই প্রযুক্ত বল কাজ করে। তাহলে বস্তুর সামগ্রিক স্মরণ না হলেও স্থান পরিবর্তন অর্থাৎ স্মরণ না হলেও প্রযুক্ত বল কার্য করে যখন একটা স্প্রিংকে টেনে বাড়ানো হয়, দৈর্ঘ্যে বাড়ানো হয়। তো এই ছিল ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। এবারে লাইফ সায়েন্সের প্রশ্ন আসে। 1 আয় দিয়েছে মানসিক অসুস্থতার লক্ষণ হচ্ছে ডিপ্রেশন। 2 পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে গঙ্গার শুশুক। 3 ভেজাল সর্ষের তেল খেলে যে রোগ হয় তা হলো ড্রপসি। 4 প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী নিডারিয়া। 5 উত্তরাখণ্ডে কত সালে মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল 2013। 6 পক্ষাঘাত কোন রোগের লক্ষণ পোলিও। 7 ভারতের আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্ভুক্ত সুন্দাল্যান্ড। 8 কোন মশার ডানায় কালো ছোপ থাকে অ্যানোফিলিস মশা। 2 আছে শূন্যস্থান পূরণ। আই জলে আর্সেনিক নামক রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকার জন্য ব্ল্যাকফুট ডিজিজ হয়। 2 যক্ষা রোগে থুতুর সঙ্গে রক্ত পড়ে। 3 পুরুষ মশার প্রবসৃষ্টি ভোঁতা। 4 বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর পৃষ্ঠের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 3 আছে স্তম্ভ মেলানো। আয় মৃগনাভি হবে ই কস্তুরী মৃগ। 2 কোয়ালা ভাল্লুক হবে এফ ইউক্যালিপটাস গাছ। 3 মেগা ডাইভার্সিটি নেশন হবে ইকুয়েডর। 4 আছে চাউমিন হবে আজিনোমোটো। 5 প্রথম শ্রেণীর খাদক হবে ময়ূর। 4 আইতে আছে এগুলো 1 নম্বরের করে বলেছে জৈববাহক কাকে বলে উদাহরণ দাও। লিখবে যাদের দেহে রোগ জীবাণু বংশবৃদ্ধি করতে দেয়, যারা নিজেদের দেহে রোগ জীবাণুকে বংশবৃদ্ধি করতে দেয় তাদেরকে জৈববাহক বলা হয়, যেমন হচ্ছে মশা। তাহলে যারা তার নিজের দেহে রোগ জীবাণুর বংশবৃদ্ধি করতে দেয় তাদেরকে জৈববাহক বলা হয়, যেমন হলো মশা। 2 বলেছে ইউনিসেফের সম্পূর্ণ নাম ইংরাজিতে লেখো। ইউনিসেফের পুরো নাম ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 3 দিয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে। এইখান থেকে লিখবে যে পৃথিবীতে বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না। সেই রকম অঞ্চলকে জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অঞ্চল বলা হয়, এর ইংরাজিতে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। 4 দিয়েছে পাস্তুরাইজেশন পদ্ধতিটি কে আবিষ্কার করেন, লুই পাস্তুর। 5 বলেছে হলুদ রঙের মিষ্টিতে যে কৃত্রিম রং ব্যবহৃত হয় তার নাম মেটানিল ইয়েলো। 6 দিয়েছে শব্দের প্রাবল্য কমাতে তুমি তোমার এলাকায় কি করবে। লিখবে যে শব্দকে জব্দ করতে পারে যে সমস্ত গাছ, যেমন বেল, ছাতিম, জারুল ইত্যাদি গাছ এই যে শব্দের প্রাবল্যকে
কমায়। তাহলে এই সমস্ত গাছ আমি আমার এলাকায় লাগাবো। সাথে দিয়েছে কুইনাইন কোথা থেকে পাওয়া যায়, সিনকোনা গাছ, সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। 5 সত্য বা মিথ্যা বলেছে, আয়তে বলেছে প্রবাল এক প্রকার সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণী, মিথ্যা। 2 সাধারণ সর্দি কাশি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মিথ্যা, এটা ভাইরাস ঘটিত রোগ। 3 বলেছে নাসার হেডকোয়ার্টার জার্মানিতে অবস্থিত, মিথ্যা। 4 একটি তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম, সত্য। 5 প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেয় ইঁদুরের পাকস্থলিতে নয়, ইঁদুরের গায়ে একটা উকুন থাকে তার পাকস্থলিতে, এটা মিথ্যা। 6 দাগে আসি। 6 আয়তে দিয়েছে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো, আর তার সাথে আছে বার্ড ফ্লু রোগের ভাইরাসটির নাম কি। আচ্ছা, জীববৈচিত্র্য হ্রাসের কারণ আমাদের 2 নম্বর আছে, তাই 1 নম্বর লিখবে, পয়েন্ট করবে হারিয়ে যাচ্ছে বাসস্থান, তারপরে লিখবে যে সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। 2 হলো অবৈধ শিকার বা চোরা শিকার, দাঁত, চামড়া বা শিং এসবের লোভে বিভিন্ন প্রাণী চোরা শিকারীদের হাতে প্রাণ হারিয়ে লুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে লিখবে যে 3 পরিবেশে নতুন জীবের আগমন ঘটলে, সেই সমস্ত নতুন জীবের আগমন ঘটলে লিখবে যে সেই পরিবেশের অনেক প্রাণীর অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। 4 হচ্ছে জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন ফলেও প্রাণীরা বিলুপ্ত হয়ে যায়। 5 হচ্ছে পরিবেশ দূষণ, যেমন লিখবে শিল্পার কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে মেশার ফলে গঙ্গায় মাছের সংখ্যা কমে গেছে, সেই সঙ্গে বিপন্ন হচ্ছে গঙ্গার সুরসুর। 6 হচ্ছে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার, যেমন হচ্ছে কোনো বিশেষ উদ্ভিদ বা প্রাণীর অর্থকারী গুরুত্ব বেশি হয়, তবে অতিরিক্ত ব্যবহারের ফলে ওইসব জীবের অস্তিত্ব বিপন্ন হতে পারে। তো যেহেতু 2 নাম্বার আছে, সেরকম টপিকগুলো মানে হেডিংগুলো লিখে 1-2 লাইন করে লিখে দেবে। ওর সাথে আছে বার্ড ফ্লু রোগের ভাইরাসের নাম কি। বার্ড ফ্লু রোগের ভাইরাসের নাম হচ্ছে এই যে H5N1, এটা হচ্ছে ভাইরাসটার নাম। 2 দিয়েছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুক কমে যাওয়ার কারণ কি। এটা লিখবে যে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ায় ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ যাচ্ছে কমে, এর ফলে সমস্যা পড়ছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুক, যাদের খাবার হচ্ছে ইউক্যালিপটাস গাছের পাতা। ওর সাথে আছে তেচোখো মাছ আমাদের কি উপকার করে। এইটা লিখবে যে তেচোখো মাছ মশার লার্ভা খায়, লার্ভা খেয়ে আমাদের উপকার করে। তেচোখো মাছ মশার লার্ভাকে উপকার করে। ওর সাথে আছে বিশুচিকা কোন রোগকে বলা হয় এবং কেন। লিখবে বিশুচিকা বলা হয় কলেরা রোগকে, কারণ রোগীর শরীর থেকে দিনে 10 থেকে 11 লিটার মতো জল আর নুন বেরিয়ে যায়। শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার জন্য হাতে পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হয়, এবং সেই জন্য একে বিশুচিকা বলা হয়। বিশুচিকার উৎপত্তি হয়েছে সূচিক কথাটা থেকে। 2 অথবাতে আছে অ্যালার্জি 2টি লক্ষণ লেখো। অ্যালার্জি 2টো লক্ষণ হচ্ছে গা হাত পায়ে লাল লাল চাকা চাকা দাগ, 2 হচ্ছে গা হাত পা চুলকানো। এখানে মোট 5টা আছে। এছাড়া মুখ, ঠোঁট, গলা, জিভ ফুলে যাওয়া বা গলায় অস্বস্তি, শ্বাসকষ্ট, চোখ মুখ লাল হয়ে যাওয়া, তো এখান থেকে যে কোনো 2টো লিখে দেবে। ওর সাথে আছে কালো মাছি দিনে কোন সময় বেশি সক্রিয় হয়, এরা কি রোগ ছড়ায়। বলেছে কালো মাছি দিনের কোন সময় সক্রিয় হয়, দিনের বেলা এরা দল বেঁধে বেরোয়, সবচেয়ে সক্রিয় হয় ভোরে আর সন্ধ্যের একটু আগে। তাহলে সবচেয়ে সক্রিয় হয় ভোরে আর সন্ধ্যের একটু আগে, আর এটা অঙ্কোসার্কিয়াসিস বলে একটি রোগ এরা ছড়ায়, অঙ্কোসার্কিয়াসিস। 3 আছে মশার মুখ উপাঙ্গগুলির নাম লেখো। এই উপাঙ্গগুলি মশাকে কিভাবে রক্তপানে সাহায্য করে সংক্ষেপে লেখো। এই যে মশার মুখ উপাঙ্গ, এই যে এই ছবিতে যেগুলো আছে সেইগুলো লিখবে, আর নিচের এই ছকটা লিখবে। এটা হচ্ছে লেবিয়াম, এই যে মশার রক্ত পান করা, লেবিয়াম মানে হচ্ছে মশার ঠোঁট, এটা হচ্ছে বাকি অংশকে ঢেকে রাখে, রক্ত পান করার সময় পেছনের দিকে সরে গিয়ে মুখের বাকি অংশকে চামড়া ভেদ করতে দেয়। ম্যান্ডিবল সূচের মতো অংশ চামড়া ফুটো করতে সাহায্য করে। ম্যাক্সিলা ছুরির মতো অংশ চামড়া ভেদ করতে সাহায্য করে। রক্ত পান করার সময় মশার বাকি অংশকে অবলম্বন দেয়। হাইপোফ্যারিংস মশা যে ব্যক্তির রক্ত পান করছে সেই ব্যক্তির দেহে নিজের লালারস প্রবেশ করা যাতে রক্ত জমাট না বাঁধে। ল্যাব্রাম প্রধান রক্তচোষক নল, এর মাধ্যমে মশা রক্ত পান করে। অথবাতে আছে একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উপকারী ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া উপকারও করে, যেমন হচ্ছে দই এবং বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস একটা ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া। এছাড়া আছে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া, যেখান থেকে নানা জীবনদায়ী ওষুধ তৈরি হয়।
মানুষের অন্ত্রে আছে ইকোলাই ব্যাকটেরিয়া, যেটা ভিটামিন 12কে সংশ্লেষ করতে সাহায্য করে। তাহলে এমনি এখানে উপকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া বা স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া নাম দিয়ে দেবে, এখানে একটি বলেছে। তারপরে আছে ম্যালেরিয়া রোগের জীবাণুটির নাম লেখো। ম্যালেরিয়া জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তোমার জানা দুটি অ্যালার্জেনের নাম লেখো, মানে যেখান থেকে অ্যালার্জি হয়। ডিম, ধুলো।